আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনের সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। সারা পৃথিবীতে বাংলাদেশিদের নিয়ে যত সংগঠন রয়েছে দেশের বাইরে, তার মধ্যে যদি আমরা বলি অন্যতম বড় একটি সংগঠনের নাম হলো ফোবানা। নর্থ আমেরিকাতে যত বাংলাদেশি আছে তাদেরকে মোটামুটি একত্রিত করছে এই ফোবানা। উত্তর আমেরিকার বৃহত্তম বাংলাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনটাই হলো ফোবানা। আমরা আজকে ফোবানার সম্মেলন নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের হ্যাপেনিং পয়েন্টে আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি ফোবানা সম্মেলন 2024। একটু আমরা এই সম্মেলন সম্পর্কে যদি একটু বলি, বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি এবং ভাষাকে উত্তর আমেরিকার নতুন প্রজন্মের কাছে প্রচার ও প্রসারে ফোবানা সম্মেলন অন্যতম ভূমিকা রেখে থাকে এবং এবারের সম্মেলনের 38তম আসর বসতে যাচ্ছে। চলতি বছর 30 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর মিশিগানের ডেট্রয়েটে বসবে 38তম এই ফোবানা সম্মেলন। ফোবানা সম্মেলন নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অতিথি হিসেবে জাকারিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যান ফোবানা। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমরা শুরুটা করতে চাই ফোবানার সৃষ্টির গল্প দিয়ে। ফোবানা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মোটামুটি শুরুটা কিভাবে হয়েছিল, কি লক্ষ্য নিয়ে তারা ফোবানার যাত্রাটা শুরু করেছিল? ফোবানার যাত্রা শুরু হয়েছিল 1987-এ, যখন আমাদের অগ্রজরা অনুভব করলেন যে আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি কালচারকে ধরে রাখবার জন্য এবং প্রচার এবং প্রসারের জন্য তারা একটি উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগে প্রথম তারা ওয়াশিংটন ডিসির ওয়ার্ল্ড ব্যাংক হেডকোয়ার্টারের একটা ছোট্ট মিলনায়তনে 300 জনের একটা ছোট সম্মেলন দিয়ে ফোবানা প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনের মাধ্যমে আজকে হাঁটি হাঁটি পা পা করে ফোবানা 38তম সম্মেলনে করতে যাচ্ছে এবার ডেট্রয়েট মিশিগানে। এই 38 বছরের পদচারণায় ফোবানা অনেক কিছু মানে দিয়েছে এবং ফোবানা অনেক সমৃদ্ধ হয়েছে। আজকে ফোবানা আছে 300 জনের একটি অডিটোরিয়াম থেকে আজকে 30,000 অডিয়েন্সের অডিটোরিয়ামে আজকে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেমনটি এবার আমাদের মিশিগানে হচ্ছে, সেখানে একটি জেন ফিল্ড কমপ্লেক্স নামে একটি বিশাল কমপ্লেক্স, সেখানে প্রায় 40,000 ধারণ ক্ষমতা সম্পন্ন একটি কমপ্লেক্স। সেখানে ফোবানা সম্মেলনের সেকেন্ড 2 দিন যে মেন কালচারাল প্রোগ্রামগুলো হবে সেখানে অনুষ্ঠিত হবে। আর প্রথম দিন আমাদের ইনঅগারেশন সেরেমনিটা হবে আমাদের হিলটন হোটেল কক্ষে, হোটেলের সম্মেলন কক্ষে। তো ধীরে ধীরে তো ফোবানা অনেক বড় হয়ে যাচ্ছে, কেমন লাগে? জি, তো অবশ্যই ভালো লাগে, কারণ এই ফোবানার সাথে দীর্ঘদিন থেকে আমি সম্পৃক্ত। ফোবানা আমি 2015 সালে ফোবানা সম্মেলন করেছি নিউ ইয়র্কে, সেখানে মেম্বার সেক্রেটারি ছিলাম। এরপর থেকে প্রতিটি পজিশনে আমি ফোবানাতে নির্বাচিত হয়ে সর্বশেষ মানে সেক্রেটারি, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এবং আমার নেতৃত্বে 2021 সালে ওয়াশিংটন ডিসিতে ফোবানার ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে মুজিব বর্ষ উদযাপিত হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছিল। তো এর মাধ্যমে আমরা কিন্তু উত্তর আমেরিকাতে আমাদের বাংলাদেশি যে আজকে দেখেন, যেখানে একসময় কিন্তু একটি ক্ষুদ্র জনগোষ্ঠী ছিল বাঙালিদের, এখন আজকে সেখানে বৃহৎ একটি অংশ উত্তর আমেরিকা জুড়ে, যেটাকে আমরা আমেরিকা এবং কানাডা জুড়ে আমাদের বাংলাদেশিদের বিশাল একটা অংশ রয়েছেন। এবং তারা কিন্তু আজকে আমাদের যে জাতীয় যেসব আমাদের সংস্কৃতির যে বিশেষ দিনগুলা, পয়লা বৈশাখ থেকে শুরু করে প্রতিটি দিবসে তারা বিশেষ আয়োজনটুকু করে থাকেন। সেই সমস্ত মানে বাৎসরিক যে এটা আমাদের ফোবানা সম্মেলনের তার হচ্ছে শুধু 3 দিনের সম্মেলন এটা না, ফোবানার এরা সারা বছর ব্যাপী কাজ করে। যেমন আমাদের ফোবানাভুক্ত যতগুলো সংগঠন রয়েছে, এটা একটি সংগঠনের সংগঠন, এজন্য এটাকে বলে ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা। মানে উত্তর আমেরিকার সমস্ত সংগঠনগুলোর একটি সংগঠন হচ্ছে ফোবানা। তো আমাদের ফোবানাভুক্ত সমস্ত সংগঠনগুলো তাদের নিজস্ব স্টেটে আমাদের কৃষ্টি কালচারকে তারা তুলে ধরে এবং সেটার যে সার মর্মগুলা সেগুলো এনে তারা ফোবানা সম্মেলনে প্রেজেন্ট করে এবং এর মাধ্যমে কিন্তু ফোবানা আজ পর্যন্ত বাঙালিদের অন্তরে একটা ভালো স্থান করে নিয়েছেন এবং এছাড়াও আরও অনেক ভালো ভালো কাজ ফোবানা থেকে এখন হচ্ছে। আচ্ছা, ফোবানা মূলত কোন কোন বিষয়গুলোর উপর জোর দিয়ে কাজ করে? যেমনটি আমি বলছিলাম, ফোবানা আমাদের শুরুতেই ফোবানা শুরু হয়েছিল শুধুমাত্র আমাদের মানে বাংলার আবহমান সংস্কৃতি নিয়ে কাজ করতো এবং এটা একটি মিলন মেলা হিসাবে অনেকে জানতো, বাৎসরিক 3 দিনের সম্মেলন। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা ফোবানাতে অনেক পরিবর্তন নিয়ে এসেছি। যেমন আমাদের ফোবানা ইজ রান বাই ইটস ওন কনস্টিটিউশন অ্যান্ড অপারেটিং প্রসিজিওর অ্যান্ড গাইডলাইন্স। তো এই সব আমাদের কনস্টিটিউশনে এবং আমাদের অপারেটিং প্রসিজিওরে আমরা অনেক পরিবর্তন নিয়ে এসেছি। এটাকে একটি
মানবিক সংগঠনে আমরা রূপান্তরিত করেছি। যেমনটি কোভিড-19 সময় আমরা উত্তর আমেরিকা এবং বাংলাদেশে সকল জায়গাতে আমরা কিন্তু ফোবানার প্ল্যাটফর্মে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। মানুষকে কোভিডে আক্রান্ত, কোভিডের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা মানবিক সহযোগিতা করেছি, তেমনটি আমরা বাংলাদেশেও করেছি। তো এই যে মানবিক দিকটা যোগ হয়েছে। এরপরে আসেন আমরা ফোবানাতে সাম্প্রতিক সময়ে আমরা সাম্প্রতিক বলবো না, ব্যাক ইন 2017 প্রথম আমরা ইন্ট্রোডিউস করি ফোবানাতে স্কলারশিপ একটা নিয়ে আসি, আমরা প্রজেক্ট নিয়ে আসি। সেটা আমরা আগে প্রথমে করতাম শুধুমাত্র উত্তর আমেরিকা স্টুডেন্টদের মাঝে আমরা দিতাম। পরে আমরা দেখলাম যে না, উত্তর আমেরিকাতে আমরা যদি $1000 একটা স্টুডেন্টকে স্কলারশিপ দিই, ওখানে $1000 আমেরিকাতে কিছুই না। একটা আইফোন কিনলো, এরপরে হয়তো সে ফোবানা কি ভুলে গেল। কিন্তু সেই টাকাটা যদি আমরা বাংলাদেশে একটা গরিব মেধাবী স্টুডেন্টকে দিই, সে কিন্তু এটা দিয়ে তার পুরা বাৎসরিক যে ব্যয়, শিক্ষা ব্যয়, সেটা বহন করতে পারবে। সেই লক্ষ্য নিয়ে আমরা একটা অ্যামেন্ডমেন্ট করে আমরা এখন থেকে বাংলাদেশে দিচ্ছি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা এমইউ করেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে করতে যাচ্ছি এবং বুয়েটের সাথে করতে যাচ্ছি, যাতে করে আমরা এদের মাধ্যমে আমরা বাংলাদেশের মেধাবী স্টুডেন্টদেরকে যারা মেধাবী কিন্তু তাদের অর্থাভাবে তাদের শিক্ষা ব্যবস্থা কন্টিনিউ করতে পারছেন না, যাতে করে তারা এইভাবে এগিয়ে যায়। তো এই জন্য আমরা ফোবানাতে যে স্কলারশিপটা চালু করেছি। এখন আমরা ফোবানাতে অনেক আরও মানবিক কাজ করি। যেমন আমরা বিশেষ করে এটা অনেক আগ থেকে করতাম। আমরা একজন বাঙালি আমেরিকাতে গিয়ে যখন সে তার চাকরির জন্য, তারপরে একটা বাসস্থানের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, আপনি জানেন সেটা, যখন একটা নতুন লোক সেখানে যায়, তো আমরা তাদেরকে সেখানে এইভাবে সহযোগিতা করি যাতে একটা সহজে সে একটা চাকরি পেতে পারে। কারণ আমাদের ফোবানাভুক্ত সংগঠন প্রত্যেকটা স্টেটে রয়েছে, 55 স্টেট ইন আমেরিকা অ্যান্ড কানাডাতে, সারা কানাডা সহ বিভিন্ন শহর জুড়ে আমাদের সংগঠনগুলো রয়েছে। তো আমাদের ভিতরে যে একটা মানে মেলবন্ধন, সেই সংগঠনগুলোকে আমরা মানে পরিবারের মতো মনে করি। এবং ফোবানাতে আপনি গিয়ে দেখবেন, যদি কখনো যান তখন দেখবেন যে আমাদের ভিতরে যে এই যে 3 দিনের সম্মেলনে মনে হয় যেন এটা একটা পারিবারিক মিলন মেলা। অনেকের সাথে আমাদের অনেক দিন পরে দেখা হয়, যারা দীর্ঘদিন সম্মেলনে আসতে পারে না, হঠাৎ দেখা গেল একটা সম্মেলনে এসে হাজির হয়েছে। তো এই সুবাদে যে আমাদের সাথে যে তাদের একটা মানে মেলবন্ধন সৃষ্টি হয়। এবং বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে আমরা উৎসাহিত করি। কারণ দেখেন আজকাল কিন্তু আমাদের প্রবাসী ছেলেমেয়েরা কিন্তু ওই বিদেশিদের সাথে বিবাহের একটা যে কালচার গড়ে উঠছে। তো আমরা চাই আমরা তাদেরকে উৎসাহিত করি যেন আমাদের বাঙালি ছেলেরা সেখানে আছেন, বাঙালি মেয়েরা সেখানে আছেন, ভালো ভালো পজিশনে আছেন, ভালো পড়ালেখার বিভিন্ন ভালো জব করছেন, যেন তাদের সাথে একটা কানেক্টিভিটি তৈরি হয়। এই জন্য আমরা ফোবানাতে একটা ইয়থ ফোবানার তো আরো অনেক গল্প আছে। আর মানবিক যে কর্মযজ্ঞের কথাগুলো আপনি বলছিলেন, সেটা নিঃসন্দেহে আসলে ভালো লাগার মতো। এটা শুনতেও বেশ ভালো লাগছে এবং উদ্যোগগুলো আরো বেশি প্রসারিত হবে, আমরা কিন্তু সেই কামনাই করি। আমরা আরো অনেক গল্প শুনবো ফোবানা নিয়ে। আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আছি, ফোবানাকে নিয়ে আপনাদের সাথে আছি। আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এসে সবাইকে আবারও হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয় যেটা ছিল ফোবানা সম্মেলন 2024, সেটা নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জাকারিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যান ফোবানা। আচ্ছা, আমরা একটু এবার জানতে চাইবো যে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আসলে আপনারা ফোবানা কি কি কাজ করেছে এখন পর্যন্ত, বা সামনে তারা ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে আরো কি কি কাজ করছে বা করতে পারে? ধন্যবাদ। আমরা দীর্ঘদিন থেকেই ফোবানাতে বাংলাদেশের উদীয়মান অর্থনীতি, বাংলাদেশ যে দুর্বার গতিতে এগিয়ে চলছেন উন্নয়নের মহাসড়কে, সেই বাংলাদেশে প্রবাসী বিনিয়োগকারীদেরকে এবং একই সাথে মার্কিন বিনিয়োগকারীদেরকে যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় তাদেরকে আমরা উৎসাহিত করি এবং তাদের সাথে একটা সেতু বন্ধন রচনা করবার জন্য আমরা ফোবানা
বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চ অথবা ফোবানা বিজনেস নেটওয়ার্কিং ডিনার, এই ধরনের যখন দুপুরবেলায় হয় তখন এটা লাঞ্চ থাকে, সন্ধ্যার দিকে হলে তখন সেটা ডিনার। এই ধরনের একটা আমরা ওই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। সেই অনুষ্ঠানে মার্কিন শীর্ষ বিনিয়োগকারীরা এবং বিভিন্ন দেশের বিনিয়োগকারীদেরকে আমরা বিভিন্ন চেম্বারের নেতৃবৃন্দকে আমরা আমন্ত্রণ জানাই। একই সাথে আমাদের প্রবাসী অনেক বাংলাদেশি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক ভালো ভালো ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ভালো পজিশনে আছেন। তো তাদেরকেও আমরা উৎসাহিত করি যে তাদেরকে যে কষ্টার্জিত অর্থ তাদের এই আমেরিকাতে বিনিয়োগ করার পাশাপাশি, আমরা বলি না যে আমেরিকাতে করবে না, এবং প্রিয় মাতৃভূমিতে যেন তারা বিনিয়োগ করে এবং মাতৃভূমির উন্নয়নে যেন তারা অংশীদার হয়। আমরা নিজেদেরকে যেন গর্ব করে বলতে পারি উই আর ডেভেলপিং পার্টনার অফ বাংলাদেশ, এবং সেজন্য আমরা তাদেরকে উৎসাহিত করি। সেই ক্ষেত্রে অনেক ইনফরমেশন কিন্তু গ্যাপ আছে। অনেক প্রবাসীরা বা প্রবাসী বাংলাদেশিরা এবং মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশের যে উন্নয়নের অনেক অবাধ সম্ভাবনা রয়েছে, সুযোগ রয়েছে, সেই সম্পর্কে তারা অবহিত নন। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা বিডা ব্যবসা বিভিন্ন সেমিনার করে থাকে, তারা বিভিন্ন দেশে সবসময় গিয়ে তারা বাংলাদেশকে প্রমোট করবার জন্য, বাংলাদেশের বিজনেস প্রমোট করবার জন্য তারা এই ধরনের বিজনেস সেমিনারগুলো করে থাকে, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট সেমিনার। কিন্তু এই ক্ষেত্রে ফোবানা একটি বিরাট ভূমিকা রাখে, কারণ ফোবানার প্ল্যাটফর্মে ফোবানা সম্মেলনটা একটি শহরে হয়, কিন্তু সেই শহরে প্রত্যেক শহরের প্রতিনিধিত্ব থাকে। যুক্তরাষ্ট্রের, সমগ্র যুক্তরাষ্ট্র এবং কানাডার, নর্থ আমেরিকার প্রতিনিধিত্ব থাকে, যার কারণে আমরা একই আমব্রেলার নিচে, একই ছাদের নিচে, একই কনভেনশন হলে আমরা সবাইকে পেয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রমোশনটা আরও বেশি হয় আমি মনে করি বিডা ব্যবসার থেকেও, কারণ আমাদের এখানে প্রত্যেক স্তরের লোকেরা সেখানে উপস্থিত থাকেন। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে বাংলাদেশ যে এখন বিনিয়োগের জন্য একটা সেফ অ্যান্ড সিকিউর একটা প্লেস, বাংলাদেশের যে রাজনৈতিক স্থিতিশীলতা, বাংলাদেশের যে উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটা একটা ইমাজিন টাইগার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, বিশ্ববাসী বাংলাদেশকে নিয়ে অনেক, আপনি যেহেতু আপনি একজন টক শো হোস্ট, আপনি বিভিন্ন টক শো দেখে থাকেন, বিদেশি টক শোটাতে অনেক বিদেশি গুণীজনেরা তাদের এই বাংলাদেশকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে। আপনি দেখেছেন প্রেসিডেন্ট বা মার্কিন প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট কি বলে ওবামা তার বক্তব্যে একসময় বাংলাদেশকে কোট করেছেন যে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প কথা উনি বলেছেন। যেমনটি ভারতীয় এবং বিশেষ করে যাদের সাথে আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি, সেই পাকিস্তানের গণমাধ্যমগুলো যদি আপনি খেয়াল করেন দেখবেন যে সেখানে মেজরিটি টক শোর যে আলোচকরা তারা সেখানে বলে থাকেন যে হামকো বাংলাদেশ বানা দো। হ্যাঁ, এটার অর্থ হলো আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দো। যেই পাকিস্তান একসময় আমাদেরকে শোষণ নির্যাতন করেছিল, তারা আজকে বাংলাদেশ হতে চায়, কারণ বাংলাদেশে অপার সম্ভাবনার একটি দেশ বাংলাদেশ। তো সেই সম্ভাবনাটাকে আমরা বিদেশের কাছে যদি তুলে ধরতে পারি, তাহলে বিদেশিরা বাংলাদেশে এগিয়ে আসবে এবং বাংলাদেশ সমৃদ্ধ হবে। বাংলাদেশ সমৃদ্ধ হলে আমার এই প্রিয় বাংলাদেশের নাগরিকরা সেখানে সুযোগ পাবে চাকরি করার, এবং তাদের মাধ্যমে আমি মনে করি তাদের পরিবারগুলো উপকৃত হবে। একদম ঠিক বলেছেন। আমরা এবার একটু ফোবানা সম্মেলন নিয়ে কথা বলতে চাই, যেটা আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয়টাই আমরা নির্ধারণ করেছি। এবারের আসলে সম্মেলনের প্রতিপাদ্য কি ঠিক হয়েছে? এবারের সম্মেলনের স্লোগানটি হচ্ছে মোদের গৌরব, মোদের দেশ, হৃদয়ে বাংলাদেশ। এই স্লোগানটিকে বুকে ধারণ করে আমরা 38তম ফোবানা সম্মেলন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি অধ্যুষিত শহর ডেট্রয়েট, মিশিগানে আমরা সেই সম্মেলনটি করতে যাচ্ছি। সেই সম্মেলনে আমরা আশা করছি এবার 30,000-এর বেশি লোক সমাগম হবে, এবং সেখানে আমরা বাংলাদেশকে, মুদ্রা কথা যদি বলতে হয়, আমরা একটি ক্ষুদ্র বাংলাদেশ নয়, একটি পরিপূর্ণ বাংলাদেশকে উপস্থাপন করবার আমরা চেষ্টা করব, যাতে করে বাংলাদেশে কিন্তু এখন অনেক এগিয়ে যাওয়ার যে গল্প সেটি আমরা শোনাবো। সেখানে আমাদের থাকবে বঙ্গবন্ধু বাংলাদেশ শীর্ষক সেমিনার থাকবে, বা মুক্তিযুদ্ধ বাংলাদেশ শীর্ষক সেখানে উপস্থাপন করব। এবং সেই সম্মেলনের এখানে যে জিনিসটা অনেকেই খুব নর্মালি বুঝে থাকে, ফোবানা সম্মেলন মানে 3 দিনের নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান, স্তর দ্যাট। এখানে আমাদের অনেকগুলো সেমিনার থাকে, কাব্য জলসা থাকে, আমাদের যেটা পূর্বে বলেছি বিজনেস নেটওয়ার্কিং প্রোগ্রাম, ওমেন এম্পাওয়ারমেন্ট, হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে আমাদের এই যে
আপনার কি বলে ইয়থ সেমিনার যেটা সেটা থাকে, তারপরে আপনার বিভিন্ন ইউনিভার্সিটি অ্যালামনাইদের সেই প্রোগ্রামগুলো থাকে, অনেকগুলো বিষয় নিয়ে আমাদের বিষয়ভিত্তিক সেমিনার থাকে। আমাদের 26টি ফোবানাতে সাব কমিটি রয়েছে, বিষয়ভিত্তিক কমিটি। সেই বিষয়গুলো নিয়ে যেগুলো যেহেতু আমাদের সময় সংকীর্ণ, 3 দিনের সম্মেলন, 3 দিনের ভিতরে আমাদের সব কিছু অ্যাকোমোডেট করতে হয়, যার জন্য আমরা বিশেষ বিশেষ বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়ে সেই সম্মেলনে বিশেষ সেমিনারের ব্যবস্থা করেছি। এবং সেই সেমিনারগুলোকে যেমন স্মার্ট বাংলাদেশ রোল অফ এনআরবিজ, এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মানে বেস্ট সেমিনার উইল বি দ্যাট ওয়ান, যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এনআরবিদের কী রোল হতে পারে, এনআরবি মিন্স নন রেসিডেন্ট বাংলাদেশি, তাদের কী রোল হতে পারে। সেখানে আলোচক হিসাবে আমাদের বাংলাদেশ থেকে বিজ্ঞ লোকেরা যাবেন, যারা স্মার্ট বাংলাদেশ নিয়ে কাজ করছেন, তারা সেখানে তাদের বক্তব্য রাখবেন। কিভাবে প্রবাসীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে পারেন, স্মার্ট বাংলাদেশের যে 4টি স্তম্ভ রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে তারা যেন প্রবাসীরা বাংলাদেশিদের পাশাপাশি তারা যেন বিশেষ ভূমিকা রাখতে পারে। এবং সেই লক্ষ্যে আমরা সকলকে, উত্তর আমেরিকার সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা এই সম্মেলনে আসেন। বিশেষ করে গণমাধ্যমের প্রতি আমার অনুরোধ থাকবে, এবং যেমনটি আপনারা জেনে থাকবেন এটিএন নিউজ এবং এটিএন বাংলাও আমাদের সাথে কিন্তু মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন। এবং আমরা এভাবে যে প্রত্যেকটি গণমাধ্যমকে চাই আমাদের পাশে থাকে, যাতে করে আমাদের এই কনভেনশন হলে কি হলো সেটা যেন শুধু সেখানে সীমাবদ্ধ না থাকে, সেটা সমগ্র জাতি জানতে পারে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা সবসময় বলে থাকেন যে প্রবাসীদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল। এই কথাটা কিন্তু বাংলাদেশের যে ডলার সংকট অনেক সময় তৈরি হয়, রিজার্ভ সংকট, এই সংকটগুলোতে কিন্তু প্রবাসীরা বিশেষ ভূমিকা রেখে থাকে। তো সেই ক্ষেত্রে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্মার্ট বাংলাদেশ 2041 সালের যে ভিশন 2041 সেটি বাস্তবায়ন করবার জন্য আমরা এই 38তম ফোবানা সম্মেলন মাধ্যমে আমরা কীভাবে কাজ করতে পারি সেটা নিয়ে আমরা আলাপ করব। এবং আরও একটি বিষয় আমরা সেখানে গুরুত্ব দিচ্ছি, আমাদের যেহেতু এখন প্রবাসে প্রচুর বাংলাদেশিদের দিন দিন বাড়ছে, বিশেষ করে মিশিগান হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট বাঙালি কমিউনিটি হচ্ছে মিশিগানে। সেখানে আমরা যেন মিশিগানে একটি বাঙালি কনসুলেট চালু করা যায় কিনা সেটি নিয়ে আমরা সরকারের সাথে দেন দরবার করছি, এবং সেটি নিয়ে আমাদের আলোচনায় থাকবে। এবং বাংলাদেশ থেকে যারা ডিগনিটরিজরা যাবেন তারা বাংলাদেশের উন্নয়নের গল্প শোনাবেন আমাদের প্রবাসীদেরকে। তেমনিভাবে আমরা প্রবাসীদেররা বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করব, আরও উন্নয়নের আরও সর্বোচ্চ স্তরে নিয়ে যাব, সেইগুলো আমরা ওনাদেরকে শোনাবো। এটা হচ্ছে বোথ ওয়ে ইন্টারাকশন, হ্যাঁ, যে আমরা কিভাবে বাংলাদেশের জন্য আমরা কাজ করব। এবং সম্মেলনের পরে আমাদের শেষ দিন আমাদের প্রমাণার এই ইসি কি বলে আপনার এজিএম এর মিটিংটি হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং। সেই মিটিংয়ে আমাদের পরবর্তী 1 বছরের কর্ম পরিকল্পনা নির্ধারিত হয়, আমাদের নতুন কমিটি নির্বাচিত হয়, এবং আমাদের পরবর্তী সম্মেলন কোথায় হবে সেটি নির্বাচিত হয়। এবং সেই কর্ম পরিকল্পনা নিয়ে পরের দিন থেকে আমাদের নতুন এক্সিকিউটিভ কমিটি আবার কাজ শুরু করে। তো এইভাবে কিন্তু ফোবানা বছরব্যাপী কাজ করে থাকে। ফোবানা এগিয়ে যাচ্ছে, আমরা আশা করব ফোবানা আরও অনেক দূর এগিয়ে যাবে। আমরা আশা করব এটাও যে ফোবানা সম্মেলন 38তম এবারে যে আসর সেটা সফলভাবে সম্পন্ন করতে পারবেন, এই শুভকামনা নিয়ে আজকে আমরা আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন শেষ করতে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, এটিএন বাংলার সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ। এটিএন নিউজ আমরা জি ধন্যবাদ সকলকে ধন্যবাদ। জি, আমরা ফোবানা সম্মেলন নিয়ে কথা বলছিলাম। ফোবানা অনেক দূর এগিয়ে যাবে এই কামনায় আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।